প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরীর প্রতি নিন শুভেচ্ছা নিন। আওয়ামী লীগের নিউ ইয়র্ক জয়, দেশে 19 দিনে 68 মিছিল, আওয়ামী লীগ ধেয়ে আসছে। আপনারা সাম্প্রতিক গত 2-3 দিনের মধ্যে আওয়ামী লীগের উপস্থিতি দেখছেন নিউ ইয়র্ক শহরে, যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে এবং সেই অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফরে গেছেন। সেখানে তার সফরকে কেন্দ্র করে তার সফরের প্রতিবাদে আওয়ামী লীগের ভূমিকা আপনারা দেখছেন, কি সরব উপস্থিতি। তার আগে কদিন আগে আপনারা লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কোয়ারে আওয়ামী লীগের এক বিশাল সমাবেশ দেখলেন এবং পুরো ইউরোপ জুড়ে আওয়ামী লীগের উপস্থিতি, আমেরিকা জুড়ে আওয়ামী লীগের উপস্থিতি, বিশ্বের বিভিন্ন প্রান্তে। একই সাথে দেশে যারা বলতেন যে আওয়ামী লীগ খুব সহসা ফিরবে না, আওয়ামী লীগের অস্তিত্ব নেই, আওয়ামী লীগকে দেখা যায় না, তাদের সকল ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে আওয়ামী লীগ গত 19 দিনে বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকাতে 68টি মিছিল করেছে। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অগণন মিছিল করেছে। অর্থাৎ আওয়ামী লীগ যে ফিরে আসছে, ফিরে আসবার শব্দ পাওয়া যাচ্ছে, তা সুস্পষ্ট। যারা বলতেন আওয়ামী লীগ ফিরবে না, তারা ভুল প্রমাণিত হয়েছেন, এবং যারা বলতেন যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে সম্প্রতি, শীঘ্রই ফিরবে না, ক্ষমতার মসনদে ফিরবে না, তারাও হয়তো ভুল প্রমাণিত হবেন। কারণ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীনভাবে যদি আওয়ামী লীগ ভোট করতে পারে বা এই মুহূর্তে বাংলাদেশে একটা অংশগ্রহণ করবার বা নিরপেক্ষ যদি ভোট হয়, আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে পৃথিবীতে নজির সৃষ্টি করে ক্ষমতায় ফিরবে। পরিবেশ পরিস্থিতি সেটিই বলছে। সাম্প্রতিককালে ঢাকায় একের পর এক আওয়ামী লীগের মিছিল সেটি প্রমাণ করছে। সারা দেশে অগণন মিছিলের কথা বললাম, এবং এসব মিছিলে ঘুম নষ্ট হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের। মোহাম্মদ ইউনূসের সরকার পুলিশকে জানিয়ে দিয়েছে, মিছিলের খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের দায়ী করা হবে। ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির জন্য কয়েকজন পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে। চট্টগ্রামে নিষিদ্ধ দলের সমর্থকদের বাড়ি ভাতা ভাড়া দিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় কর্ণফুলী থানার পুলিশ। মাইকে এই ঘোষণা শুনে অনেকেই অবাক হয়েছেন। গত মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারির পরে স্বরাষ্ট্র মন্ত্রকের তদারকিতে অভিযান চালিয়ে গোটা দেশে হাজার হাজার আওয়ামী নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাতেও দমেননি আওয়ামী লীগের কর্মীরা, এবং সরকারের শাস্তির হুঙ্কার এড়িয়ে দ্বিগুণ উৎসাহে ঝটিকা মিছিল করে চলেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। অর্থাৎ কোনো বাধা, কোনো নিষেধাজ্ঞাও তাদেরকে দমিয়ে রাখতে পারছে না। আওয়ামী লীগের শক্তি, তৃণমূলের শক্তি এই মুহূর্তে যদি বলেন তাহলে ভুল হবার কথা নয়। এমনকি গত শনিবার দুবাইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরাও স্টেডিয়ামে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মিছিল করেছেন। এবং আমি খানিক আগে বললাম যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে উপস্থিতি আপনারা দেখলেন, তাতে কেউ কেউ বলবেন যে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ আসবে। পুলিশের সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে গত 19 দিনে 68টি মিছিল হয়েছে। গত 15 এপ্রিল আওয়ামী লীগের প্রথম মিছিলটি বের হয়েছিল বাড্ডা রামপুরার প্রধান সড়কে। এরপরে কয়েকদিনের ব্যবধানে বঙ্গবন্ধু এভিনিউ, ধানমন্ডি, তেজগাঁও, যাত্রাবাড়ি, মতিঝিল, ডেমরা ও উত্তরায় ঝটিকা মিছিল হয়। পরে প্রায় প্রতিদিনই ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলা শহরে মিছিল হচ্ছে। পুলিশ জানিয়েছে জুলাই থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এসব মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 269 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কুমিল্লায় একটি বড় মিছিলের পরে 20 জনকে গত রবিবার গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের একজন নেতা বলেছেন,
এইসব কর্মসূচিতে একদিকে যেমন দলের সমর্থকদের মনোবল বাড়ছে, তেমনি আত্মবিশ্বাস হারাচ্ছে ইউনূস প্রশাসন। আওয়ামী লীগের শক্তি যে বাড়ছে তারও প্রমাণ মিছিলে দলটির সাম্প্রতিককালের একাধিক কার্যক্রমে। ঢাকা এবং ঢাকার বাইরে সব জেলায় মিছিলের পাশাপাশি ঘরোয়া বৈঠকও হচ্ছে। এবং আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করেছেন যে ডক্টর ইউনূসের যে কিংস পার্টি এনসিপি, সেই এনসিপির অফিসের সামনে পর্যন্ত আওয়ামী লীগের মিছিল হয়েছে। মিছিল যত বাড়ছে সরকারের প্রশাসনের নজরদারি ততই বাড়ছে, কিন্তু সব নজরদারিকে তোয়াক্কা না করে বিশেষ করে গত শুক্রবার রাজধানী ঢাকায় বিভিন্ন সূত্র বলছে যে 26টি স্পট থেকে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিল বের করে দলের কর্মীরা। আবার কোনো সূত্র বলছে যে 22টি হোক আর 26টি হোক, কমপক্ষে 20টির কমে মিছিল হয়নি গত শুক্রবারে। শুক্রবারের এই মিছিলের দিন কয়েক আগেই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব কটি থানাকে বেশ কড়া বার্তা দেওয়া হয়। জানানো হয় যেসব থানা এলাকায় মিছিল হবে সেই থানার ওসি সহ সবাইকে জবাবদিহি করতে হবে এবং দায়িত্বে অবহেলার কারণে শাস্তির মুখোমুখি হতে হবে। সেদিনই শেরেবাংলা নগর থানার 2 অফিসারকে প্রত্যাহার করা হয়। সূত্রের খবর, আগারগাঁও, শেরেবাংলা নগর, 60 ফিট ও শ্যামলীতে ওই দিনে একাধিকবার ঝটিকা মিছিল হওয়ার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার পুলিশের মোহাম্মদপুর জোনের 3 অফিসারকে ক্লোজ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় ঢাকায় আওয়ামী লীগের মিছিল নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি জানান, সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে অনৈক্য বাড়ার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে এই বিভাজন প্রকট হয়েছে। গোয়েন্দাদের দাবি, ঝটিকা মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ লোক বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ সহ ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসছেন। মিছিলের বিষয়টি পুলিশকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, এরপরে ঢাকা ও ঢাকার বাইরে একযোগে বড় মিছিল করার কর্মসূচি নিতে চলেছে আওয়ামী লীগ নেতৃত্ব। গোয়েন্দারা সরকারকে জানিয়েছেন, ডিসেম্বরে ভোটের তফসিল ঘোষণার আগেই মাঠ গরম করে নিজেদের অস্তিত্ব ভালোভাবে জানান দিতে চাইছে আওয়ামী লীগ। অর্থাৎ সব কিছু মিলিয়ে এই বছরই অক্টোবর, নভেম্বর, সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ তাদের বাধা দেওয়া জায়গা, তাদের হারানো জায়গা যে ফিরে পাবে, এটি কান পাতুন শব্দ শুনতে পাবেন। এপাশে কান পাতুন শব্দ শুনতে পাবেন। আওয়ামী লীগ কিন্তু ফিরছে রাজনীতিতে, সবাই মিলে রাজনীতি করবে। হ্যাঁ, হয়তো হানাহানি হবে, মারামারি হবে, কেউ বাধা দেবে, এক রাজনৈতিক প্রতিপক্ষ আর এক প্রতিপক্ষকে বাধা দেবে। তবে আইন শৃঙ্খলা বাহিনী আগামী দিনে আওয়ামী লীগকে কতটা বাধা দেবে সে ব্যাপারে প্রশ্ন আছে। আইন শৃঙ্খলা বাহিনীও হয়তো আওয়ামী লীগকে আর খুব একটা বাধা দেবে না, যার দরুন 19 দিনে 68টা মিছিল, সংখ্যাটা আরও বেশি হবে। এটা একটা পরিসংখ্যান, এই সংখ্যা আরও বেশি হবে। কাজেই সরকার প্রশাসন বাধা দিলে বা প্রশাসন বাধা দিয়ে যে মিছিল আটকিয়ে রাখা যায় না, কিংবা কতটুকু বাধা দিচ্ছে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। বারবারই বলছি, পুলিশ কি শুধুমাত্র জামাতের? পুলিশ কি শুধু বিএনপির? পুলিশ কি আওয়ামী লীগের না? ভাই, আজকের পুলিশ বেশিরভাগ 60% হচ্ছে আওয়ামী লীগের 16 বছরের নিয়োগপ্রাপ্ত পুলিশ। কাজেই এই পুলিশের মধ্যে ভাবনা কাজ করছে যে আমরা আগে কেমন ছিলাম, এখন কেমন আছি। আমাদের রক্তপাত হয়েছে, আমাদের রক্তপাতে জুলাই আগস্টে 2024-এর যে রক্তপাত পুলিশের, সেই রক্তপাতের বিচার বন্ধ করে রেখেছে বর্তমান সরকার। কাজে এই পুলিশ কতক্ষণ এই সরকারকে পাহারা দেবে সে ব্যাপারে হাজারটা প্রশ্ন রয়েছে। সব কিছু মিলে আওয়ামী লীগ ফিরছে, ফিরবার শব্দ শোনা যাচ্ছে। বাংলাদেশে আজকে আপনারা যদি রেডিও, টেলিভিশন, পত্রিকা, সোশ্যাল মিডিয়া যেটার দিকেই তাকান, দেখবেন এখনকার টক অফ দ্য কান্ট্রি হচ্ছে ডক্টর ইউনূসের ভারত আমেরিকায় সফর, এবং সেখানে আওয়ামী লীগের প্রতিবাদ, প্রতিরোধ এবং এনসিপির উপরে ডিম নিক্ষেপ, এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে, অনেক কথা হচ্ছে। চারদিকে শোরগোল হচ্ছে,
নানানজন নানান কথা বলছে, বহু বুদ্ধিজীবী, বহু জ্ঞানী, শিবির করে, ছাত্রদল করে, বা বিএনপি জামাত করে, এনসিপি করে, এইরকম অনেক লোকের কাছে শুনছি যে এই ডিম নিক্ষেপ একটা অন্যায় কাজ, এটা করা উচিত না। অথচ এই তারাই কদিন আগে আমরা দেখেছি আনিসুল হক, ডক্টর দীপু মনি, সালমান এফ রহমান, জাস্টিস মানিক, এইরকমভাবে যেই সব আওয়ামী লীগ নেতাকে সরকার অ্যারেস্ট করেছে, তাদেরকে যখনই আদালতে আনা হচ্ছে সেখানে ডিম নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে আক্রমণ করে মারপিট পর্যন্ত করা হচ্ছে। এখন আপনি ধরেন আওয়ামী লীগের নেতা যাদেরকে আপনি গ্রেপ্তার করেছেন, অ্যারেস্ট করেছেন, তারা যদি অন্যায় করে থাকে, তারা যদি কোনো অপরাধ করে থাকে, তাদেরকে আপনি শাস্তির আওতায় আনছেন, তারা আপনার হাতে আছে, তাদেরকে বিচার করবেন, বিচার করে শাস্তি দিবেন, মৃত্যুদণ্ড দিবেন, কারাদণ্ড দিবেন, অথবা খালাস দিবেন। কিন্তু আপনার রাষ্ট্রের প্রটোকল নিয়ে, রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের সহযোগিতায় এদের উপরে ডিম নিক্ষেপ হচ্ছে, এদেরকে মারা হচ্ছে, এদেরকে ডিফেন্ড করার জন্য যে আইনজীবী যাচ্ছে তাদেরকেও মারা হচ্ছে। এখন বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে যে যাই বলেন, মানে অনেকে তো অনেক কথাই মনে মনে বলেন, মুখে মুখে বলেন, কিন্তু মনের দিকে যখন তাকান তখন সবাই বলেন আওয়ামী লীগ বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি, এবং তাদের রাজনৈতিক শক্তি এবং সামর্থ্য এবং তাদের যে সারা দেশে সমর্থন, এটা অন্য যে কোনো দলের চাইতে বেশি। তাহলে সেই দলটাকে যখন আপনি এইভাবে নিপীড়ন, নির্যাতন করবেন, আর আমেরিকা যায় ডিম খাইলে আপনার কাছে মনে হয় যে বাংলাদেশে করলে এটা ঠিক আছে, কারণ বাংলাদেশ তো আপনার কথাই চলবে, আর যদি আমেরিকায় করে তাহলে এটা ঠিক নেই। তাই তো এই রকম কর্মকাণ্ড, এই রকম অপরাধ যারা করেন এবং যারা সাপোর্ট করেন, তারা কিন্তু একই পথের পথিক। তো যাক, সেদিকে আমি যাচ্ছি না। যেদিকে আমি যাচ্ছি, বাংলাদেশে যদি একটি মৌলবাদী শাসন আসে, বাংলাদেশে যদি কট্টর ডানপন্থার কোনো সরকার যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে যদি ৭১-এর পরাজিত শক্তি এবং তার দোসররা যদি ক্ষমতায় আসে, সেই ক্ষেত্রে আমাদের প্রতিবেশী যেসব রাষ্ট্র আছে, আমাদের উন্নয়ন সহযোগী যেসব রাষ্ট্র আছে, তারা কেন ভয় পায়? তারা কেন এদেরকে ক্ষমতায় আসতে দিতে চায় না? দেখেন, বিশেষ করে আমাদের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ভারতের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর দুইটা কারণ। একটি কারণ হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে ১ কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছে, খাবার দিয়েছে, রসদ দিয়েছে, অস্ত্র জুগিয়েছে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের ভেতরে এসে অপারেশন চালানোর জন্য নিজের বর্ডারটি খুলে দিয়েছে। সেই রকম কাজ করার পর তারা কিন্তু বাংলাদেশের উপরে জেঁকে বসেনি। ২৬শে মার্চ আসার আগেই বঙ্গবন্ধুর অনুরোধ ক্রমে ভারত কিন্তু তার সমস্ত সেনাবাহিনী নিয়ে গেছে। এর ফলে ভারত যে বন্ধুত্বের নিদর্শন দেখিয়েছে, পৃথিবীর ইতিহাসে আরেকটি দেশ সরাসরি এসে স্বাধীন করে দিয়ে কিছু না নিয়ে এইভাবে চলে যাওয়ার নজির বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সহযোগী ভারত ছাড়া আর একটি রাষ্ট্র আপনি পাবেন না। ভারত আমাদের ৩ দিক দিয়ে ঘেরা। আমাদের এই ৩ দিক দিয়ে ভারতের ৭টি ছোট ছোট স্টেট আছে। এই স্টেটগুলো বেশিরভাগই দুর্গম, পাহাড়ি, এবং ভারতের যে দিল্লি, আগ্রা, মূল ভূখণ্ডের যে রাজধানী যেখানে, সেখান থেকে এই জায়গাগুলো একটু অনেক রিমোট, যার কারণে এই বাংলাদেশে থাইকা বাংলাদেশের ভিতরে যদি মৌলবাদী এবং সন্ত্রাসীরা এবং মৌলবাদী কোনো সরকার যদি এখানে ক্ষমতায় বসে, তাহলে তারা পাকিস্তানের সাথে লিয়াজো করে এই ভারতের ৭টি স্টেটকে অশান্ত করবে। যার কারণে ভারত কোনোদিনও চায় না যে এই বাংলাদেশে একটি মৌলবাদী শাসন আসুক, এবং এই মৌলবাদী শাসন যদি বাংলাদেশে আসে, ভারতের সাথে সম্পর্কটি হবে দাঁড় কোমড়ায়। আর এই দাঁড় কোমড়ার সম্পর্ক যখন ভারতের সাথে হবে, তখন সারা বিশ্ব এখানে ইনভেস্টমেন্ট কমিয়ে দেবে। পৃথিবীর বিভিন্ন দেশ যারা এইসব দেশে বাংলাদেশের মতো জায়গায় ইনভেস্ট করে, তাদের ইনভেস্ট জিরোতে নেমে আসবে। কারণ ভারতের নানান দিক আছে। ভারত বলে, আপনি যদি বাংলাদেশে বিনিয়োগ করেন, তাহলে আমার দেশে আমি আপনাকে বিনিয়োগ করতে দেব না। এখন যেখানে 1.3 বিলিয়ন বা 1.5 বিলিয়ন জনগণ, সেইখানে সরকার কেন 0.17 বিলিয়ন মানুষের কাছে বিনিয়োগ করবে? অর্থাৎ আমাদের হচ্ছে ১৭-১৮ কোটি মানুষ, আর ভারতের হচ্ছে ১৪০ কোটি মানুষ। সচরাচর তারা চায়
যে ভারতে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে বাংলাদেশকে বয়কট